ভিডিও চিত্র যেটা ধারণ করা হয়েছে সেই ভিডিও ফুটেজটাও উদ্ধার হওয়া প্রয়োজন। অতএব এটা তদন্ত স্বার্থেই তাকে পুলিশ 10 দিনের রিমান্ড চেয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এর আগে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগে সংবাদ সম্মেলন করে পুলিশ জানায় দোষ স্বীকার করেছে নাঈম আশরাফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা সে স্বীকার করেছে, তবে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। আজকে তাকে বিজ্ঞ আদালতে হাজির করে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে হয়তো এই বিষয়ে আরো খুঁটিনাটি বিষয়গুলো জানা সম্ভব হবে। গতকাল বুধবার রাতে মুন্সিগঞ্জের লোহজং থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আশরাফকে। এ নিয়ে বনানী থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত 5 আসামির সবাই গ্রেপ্তার হয়। এদিকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে তারা এই জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। মাসুদ মুস্তাহিদ, RTV, ঢাকা। রাজধানী বনানীর রেইনটি হোটেলে ছাত্রী ধর্ষণে জড়িতরা যতই ক্ষমতাধর হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজধানী মহাখালীতে উত্তর সিটি কর্পোরেশনের উইমেন্স হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি জানান তিনি। মন্ত্রী বলেন, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেয় কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত অনুযায়ী যার নাম চলে আসবে, যার গাফিলতি থাকবে, যার এখানে অবস্থান ভিন্নতর থাকবে, যারা সহযোগিতা করছে বলে প্রমাণিত হবে, তার অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। প্রাকৃতিক দুর্যোগে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। তিনি বলেন, হাওড়া অঞ্চলের সব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নেত্রকোনার হাওড়া অঞ্চল থেকে শরীয়ত খানের রিপোর্ট। হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে প্রথমবারের মতো নেত্রকোনার খালিয়াজুড়িতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড়বাসীদের মাঝে নিজ হাতে ত্রাণ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, দেশের মানুষের যে কোনো সমস্যার পাশে আছে তার সরকার। আপনারা বলেন হাওড়, আমরা বলি বাওড়। আমার এলাকায় একই সমস্যা, কাজে আমি জানি আপনাদের দুঃখটা কি, আমি জানি আপনাদের কষ্টটা কি। আমি এসেছি আপনাদের পাশে দাঁড়াতে, আপনাদের সুখে দুঃখে সাথী হতে, আপনাদের ভাগ্য পরিবর্তন করতে, আপনার জন্য একটু উন্নত জীবন পান তা নিশ্চিত করতে। এর বাইরে আমার চাওয়া পাওয়ার আর কিছু নাই। হাওড় অঞ্চলের মানুষদের স্বাবলম্বী করতে সব ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কৃষি ঋণ যারা নিয়েছেন তা আদায় বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না পরবর্তী ফসল না ওঠে, এবং কৃষি ঋণের যে সুদ, সেই সুদের টাকাটা আমরা সম্পূর্ণ মাফ করে দিয়েছি। তাছাড়া আমরা মাত্র 4.5 টাকায় কৃষি ঋণ আবার যাতে নিতে পারে, অর্থাৎ অর্ধেক টাকার জন্য কৃষি ঋণ নিতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি, যাতে করে আমাদের কৃষকরা পুনরায় ঋণ নিয়ে কাজ করতে পারেন। ভিন্ন ধরনের ফসল উৎপাদন করা, যা অর্থকরী ফসল, যার মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারেন, সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। জঙ্গি সন্ত্রাসের সঙ্গে কেউ যাতে জড়াতে না পারে সে ব্যাপারে ফের সতর্ক থাকার পরামর্শ দেন শেখ হাসিনা। মানুষ হত্যা করে সরকার উৎখাত করবে, এটাই ছিল তার লক্ষ্য। প্রায় 3036 জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। যখনই ক্ষমতা আসে লুটপাট করে, আর বিরোধী দলের থেকে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। এটা কোন ধরনের রাজনীতি? সরকারের উন্নয়ন যাত্রায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রকোনার খালিয়াজুড়ি থেকে শরীয়ত খান, RTV।
গোপালগঞ্জে ভ্যানে উঠে ঘুরে বেড়ানোর পর এবার নেত্রকোনায় রিকশায় চললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে গিয়ে রিকশায় ওঠেন তিনি। ভ্যানের পর রিকশায় চড়ায় প্রধানমন্ত্রীর এ ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। নেত্রকোনার খালিয়াজুড়ি কলেজ মাঠে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী খালিয়াজুড়ি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে যান। সেখান থেকে রিকশায় চড়ে জেলা ডাক বাংলো পরিষদ পর্যন্ত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল কাহতানি। সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিএনপি গণতন্ত্রকে ম্যাজিকের তাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর রমনা পার্কের একটি রেস্তোরাঁয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। আগুন দিয়ে হাজার হাজার মানুষ পোড়ানো বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এ সময় ছাত্রলীগের সাবেক এই নেতা নতুন কমিটির উদ্দেশ্যে বলেন, প্রতিবাদ করতে গিয়ে অমানবিক কোনো বিষয় করা যাবে না। যেসব আচরণে হলের সাধারণ ছাত্রীরা বিরক্ত হয় তেমন আচরণ না করার পরামর্শ দেন তিনি। বিএনপির গণতন্ত্র হচ্ছে ম্যাজিকের তাস, কথায় কথায় রং বদলায়, কখনো সাহেব হয়ে যায় বিবি, কখনো বিবি হয়ে যায় সাহেব। এটা হচ্ছে বিএনপির গণতন্ত্র, যে বিএনপির মুখে গণতন্ত্রের বলি, ভূতের মুখে রাম রাম। আইসিটি অ্যাক্টের 57 ধারা সহজ করে নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের অন্তর্ভুক্ত করা হচ্ছে, জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, 57 ধারার মতো মত প্রকাশের স্বাধীনতা হরণের যে অভিযোগ আছে, ডিজিটাল সিকিউরিটি আইনের ধারায় 57 ধারাকে সংশোধন করে সংযোজন করা হলে তা দূর করা যাবে। সচিবালয়ে জেলা জজদের জন্য নতুন গাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। এ সময় মন্ত্রী আরো বলেন, 1972 সালে তৎকালীন সরকারের করা বিশেষ ক্ষমতা আইনের মতো একসময় 57 ধারারও অপব্যবহার থাকবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলে যে আইনটা করা হচ্ছে নতুন, সেই আইনটায় 57 ধারার যে মিসগিভিংসগুলি ছিল সেইগুলি দূর করে এইখানে পরিষ্কার করে নতুন আইনটার মধ্যে একটা নতুন ধারা সংযোজন করা হবে, যেখানে বাক স্বাধীনতা হরণ করে সেই ব্যাপারে যেন কোনো কারো মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সেইভাবে পরিষ্কার করে এই ধারাটা এই আইনে সংযোজন করা হবে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে খাদ্যমন্ত্রী অন্যের উপর দায় চাপাচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন। এ সময় তিনি বলেন, সরকারের অপকর্মের কারণেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, তাই অন্যের উপর দায় চাপিয়ে রেহাই পাওয়ার সুযোগ নেই। এছাড়া স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তার সমালোচনা করে রিজভী বলেন, নিজ দলের নেতাকর্মীরাই 15 আগস্টের জন্য দায়ী, তাই তাদের সম্পর্কে সজাগ থাকার কথা জানান তিনি। সরকারের খাদ্যমন্ত্রী বলেছেন, চালের মূল্য বৃদ্ধির কারণ অসাধু মজুতদার, ব্যবসায়ী, মিল মালিকদের তিনি দায়ী করেছেন এবং বিরোধী দলকেও তিনি দায়ী করেছেন। যখনই তারা চরমভাবে ব্যর্থ হন, দুর্যোগ সৃষ্টি করেন নিজেদের অনাচারের কারণে, নিজেদের দুর্নীতির কারণে, তখন এটাকে অন্যের ঘাড়ে চাপানোর পুরনো যে তাদের ঐতিহ্য, সেই ঐতিহ্যই তিনি রক্ষা করেছেন তার বক্তব্যের মধ্যে। প্রধানমন্ত্রী কিছুটা হলেও উপলব্ধি করেছেন যে 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের নেতারা জড়িত ছিল, সুতরাং অন্যদের দিকে অভিযোগ করে কোনো লাভ নেই। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের মুসলিম প্রধান খালাস চেয়ে আপিল করেছে সুপ্রিম কোর্টে। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছেন তার আইনজীবীরা। গত 19 এপ্রিল কিশোরগঞ্জের সৈয়দ মোহাম্মদ হুসাইন ও মুসলিম প্রধানকে ফাঁসির দণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মুসলিম প্রধান কারাগারে আছেন আর সৈয়দ হুসাইন পলাতক। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় বগুড়া 3 আসনের বিএনপির সাবেক সাংসদ আবুল মুমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আসলাম চৌধুরীকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি ANM বশির উল্লাহ বেঞ্চ আজ এ বছর
আজ 1 বছর ধরে কারাবন্দী এই বিএনপি নেতাকে জামিন দেয়। তবে জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন দাখিল করেছে। আগামী রোববার আবেদনের উপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে। ইসরায়েলি ক্ষমতাসীন লিকুদ পার্টি নেতা মেহেদী এনসাফাদের সঙ্গে বৈঠকের একাধিক ছবি গণমাধ্যমে আসার পর গত বছরের 15 মে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে 25 মে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ। এতে অবৈধভাবে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তারা। এতে পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় কতটা বাড়বে তা নিয়ে উদ্বিগ্ন সবাই। অর্থনীতিবিদরা বলছেন সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ভ্যাটের হার ধার্য করা উচিত। নতুন ভ্যাট আইন নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। দেশের মানুষের কেনাকাটার সক্ষমতা বাড়াতে এবং অর্থনীতিকে আরো গতিশীল করতে গেল মাসে 5,500 কোটি মার্কিন ডলার ভ্যাট কমানোর ঘোষণা দিয়েছে বিশ্বের উন্নয়নের রোল মডেল চীন। অর্থনীতিতে বাংলাদেশের প্রায় সমকক্ষ। ভিয়েতনামের বেশিরভাগ পণ্যে ভ্যাট 5% মধ্যে। এশিয়ার দেশ সিঙ্গাপুর ও থাইল্যান্ডে ভ্যাট 7%, আর মালয়েশিয়ার ভ্যাটের হার 6%। এমন বাস্তবতায় বাংলাদেশে প্রায় 15% হারে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের পথে জাতীয় রাজস্ব বোর্ড। আইনটি কার্যকর হলে পণ্যের দাম আকাশ ছোঁবে এমন আশঙ্কা ব্যবসায়ীদের। ময়দার দাম হলো 84 টাকা, এটার মধ্যে ধরেন 2% বা 3% ভ্যাট যোগ করা আছে। তো এখানে যদি 15% ভ্যাট বাড়ে তাহলে ময়দাটার দাম হবে 90 থেকে 95 টাকা। কাস্টমার 1000 টাকাতে যে প্রোডাক্টটা নিত সেটা এখন 1200 টাকা হয়ে যাবে। এটা কাস্টমার এটা আমাদের দিকে কম আসবে বা তারা দিতে চলবে না। এটা কাস্টমার কম আসলে আমাদের বেচাকেনাটা কম হবে। আর এমনটি হলে এরই মধ্যে কঠিন হয়ে ওঠা জীবনযাত্রার খরচ মেটানো আরো কষ্টকর হয়ে উঠবে বলে উদ্বিগ্ন সাধারণ মানুষ। ওই পণ্যের মূল্যটা বেড়ে গেলে তো আমরাই ওই বেশি দাম দিয়ে পণ্যটা কিনতে হবে, তখন মূলত আমাদের গার্ড দিয়ে যাবে টাকাটা। এটা জনগণের উপরে একটা চাপ। সরকারের উচিত জনগণের কথা ভাবা। নীতি নির্ধারণ তৈরি করতে হবে যাতে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি না হয়। অর্থনীতিবিদরা বলছেন বাজেট বা ভ্যাট আইন যাই হোক সবকিছুর আগে রাখতে হবে সাধারণ মানুষের স্বার্থ। কিছু কিছু কনজিউমার তো তারা অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হবে, কারণ তাদের ক্রয় ক্ষমতার উপর একটা চাপ সৃষ্টি হবে। যে কোনো জিনিসের দাম বাড়লে সাধারণত ভোগ তো কমে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আগে কিছু 550টি পণ্য ছিল, এগুলোকে আরো যদি বৃদ্ধি আওতামুক্তর সীমাটি যদি বাইরে রাখা যায়, বাড়ানো যায়, এবং সেবাও যদি কিছু জরুরি সেবাগুলোকেও যদি এটার বাইরে রাখা যায়, তাহলে সাধারণ বা নিম্ন আয়ের মানুষ বা নির্দিষ্ট আয়ের মানুষের উপরে এর প্রতিক্রিয়াটি সীমিত রাখা সম্ভব হবে। ভ্যাটের হার না বাড়িয়ে এর আওতা বাড়ানো অথবা রাজস্ব আয়ের বিকল্প উপায় খোঁজার পরামর্শ ভোক্তা অধিকার সংস্থার চেয়ারম্যানের। এই উচ্চ হারে ভ্যাট আরোপ যুক্তিসঙ্গত নয়। রাজস্ব সংগ্রহী মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত নয়। মানুষের জীবনযাত্রার স্বস্তি, সেটাই বাজেটের মুখ্য লক্ষ্য হওয়া উচিত। প্রত্যক্ষ করের সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এবার মিল ভিটার সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে